এটা তোমার বাচ্চা। তুমি কেন অস্বীকার করছো? প্লিজ এমন করো না। আমি মরে যাব। আরিয়ার কাঁপা কণ্ঠে অসহায়তা মিশেছিল। চোখ দুটো টলমল করছিল অঝোর কান্নায়। রোনাক ঠান্ডা চোখে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। তোর পেটের বাচ্চা যে আমার, তার প্রমাণ কি? কথাটা শুনে আরিয়া মুহূর্তেই জমে গেল। বুকের ভেতরটা হু হু করে উঠল। সে দোপা পিছিয়ে গেল। চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল নোনা জল। কিন্তু রোনাক থামল না। বিষাক্ত কণ্ঠে আবার বলল, কার বাচ্চা আমার নামে চালিয়ে দিতে চাস তাই না? আরিয়া কান্না ভেজা গলায় কাঁপতে কাঁপতে বলল, এসব কি বলছো তুমি? প্লিজ এমন কথা বলো না। এটা আমাদের সন্তান। তোমার আর আমার ভালোবাসার চিহ্ন। তুমি ওর বাবা। রোনাক হেসে উঠল বিদ্রূপের হাসি। মিথ্যে বলার আর জায়গা পাসনি। আরিয়া হতভম্ব চোখে তাকিয়ে রইল। তুমি আমাকে তুই করে বলছো কেন? আর এত নোংরা কথা কিভাবে বলতে পারছো? রোনাক রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল, নষ্ট মেয়ে কোথাকার! চুপচাপ এখান থেকে চলে যা। মুহূর্তেই আরিয়ার ভিতরে সব ভাঙাচোরা কষ্ট আরো বেড়ে গেল। একটা মানুষকে ভালোবেসে সে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিল, তাকে যে রাস্তার মেয়ে বলছে, যার জন্য সে সব হারালো, নিজের পরিবার, সম্মান। আরিয়া কাপা হাতে নিজের ওড়নার আঁচলটা শক্ত করে চেপে ধরল। মনে হচ্ছিল বুকের ভিতর কেউ ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করছে। এতদিন যার কণ্ঠে ভালোবাসা শুনেছে, আজ সেই মানুষটার মুখে শুধু ঘৃণার অপমান। চারপাশটা ঝাপসা হয়ে আসছিল তার, তবুও শেষবারের মতো ভাঙা গলায় বলল, রোনাক, আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। তোমার জন্য নিজের সব হারিয়েছি। রোনাক বিরক্ত মুখে অন্যদিকে তাকালো, যেন আরিয়ার কান্না তার কাছে একদমই মূল্যহীন। ড্রামা বন্ধ করো। এসব কান্নাকাটি দেখে আমি গলব না। কথাটা শুনে আরিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে রোনাকের কাছে এগিয়ে এলো। কাপা হাতে রোনাকের শার্টের হাতা ছুঁয়ে বলল, একবার, শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। রোনাক সঙ্গে সঙ্গে হাত ঝটকা মেরে সরিয়ে দিল। ভালোবাসা? তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু বিছানায় নিয়ে যাওয়া যায়। এই কথাটুকুই আরিয়ার ভেতরের শেষ আশাটুকু ভেঙে দিল। মেয়েটা নিঃশব্দে কয়েক পা পিছিয়ে গেল। তার চোখের পানি তখন আর থামছিল না। আপন মানুষগুলোই আজ তাকে সবচেয়ে বেশি আঘাত দিল। সে এখন কোথায় যাবে? তার বাবা মাও তাকে নষ্ট মেয়ে উপাধি দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এই সমাজ তাকে বাঁচতে দিবে না। শান্তিতে এসব ভাবতে ভাবতে সে রোনাকের বাড়ির গেট থেকে বেরিয়ে আসলো। অজানা পথে হাঁটতে লাগলো সে। হঠাৎ আরিয়ার নিজের পেটের উপর হাত রাখলো। ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো সে। কিন্তু কিছু কান্না থাকে যেগুলো কোনোভাবেই আটকে রাখা যায় না। বুকের ভিতর জমে থাকা যন্ত্রণা যেন তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। অনেকক্ষণ উদ্দেশ্যহীনভাবে হাঁটার পর হঠাৎই এলোমেলো পায়ে দৌড়াতে শুরু করলো আরিয়া। চারপাশ তখন নিস্তব্ধ, শুনশান রাত, ফাঁকা রাস্তা, সব মিলিয়ে যেন পৃথিবীটাও আজ তার মতোই বিষণ্ণ। দৌড়াতে দৌড়াতে একসময় সে এসে দাঁড়ালো অন্ধকারে ঢেকে থাকা ব্রিজটার মাঝ বরাবর। চোখ দুটো ঝাপসা হয়েছিল কান্নায়। মাথার ভিতর শুধু রোনাকের বলা নিষ্ঠুর কথাগুলো ঘুরছিল বারবার। আরিয়া চোখ বন্ধ করে পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, দেখলে বাবু, তোমার বাবা আমাদের চায় না। তোমার নানা নানিও চায় না। এই সমাজও তোমাকে আর আমাকে চায় না। চলো আমরা চলে যাই এই দুনিয়া ছেড়ে। তুমি মাকে ভুল বোঝো না মা। পারলাম না তোমাকে এই দুনিয়া দেখাতে। ঠিক তখনই দূর থেকে দ্রুত গতিতে একটা গাড়ি এগিয়ে আসতে লাগলো। গাড়ির হেডলাইটের তীব্র আলো এসে পড়লো আরিয়ার ভেজা মুখে। কিন্তু সে সরে গেল না, বরং ধীরে ধীরে গাড়িটার দিকেই এগিয়ে যেতে লাগলো। ড্রাইভার হঠাৎ সামনে কাউকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তীক্ষ্ণ ব্রেকের শব্দ, রাতের নিস্তব্ধতা ছিঁড়ে উঠল। কিন্তু ড্রাইভার কোনো রকম সামলে নিল। তাতেও শেষ রক্ষা হয়নি। ধাক্কা খেয়ে আরিয়ার শরীরটা ছিটকে রাস্তায় পাশে পড়ে গেল। গাড়ি থামতেই ভিতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলো ডক্টর আহমেদ আরশ খান। মেয়েটাকে এই অবস্থায় দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত দৌড়ে গিয়ে আরিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। এই শুনছেন? চোখ খুলুন, প্লিজ চোখ খুলুন।
আরিয়ার নিস্তেজ শরীরটা কাঁপছিল হালকা, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু এখনো তার শ্বাস চলছিল ক্ষীণভাবে। হয়তো প্রকৃতিও চায়নি মা আর তার অনাগত সন্তান এভাবে হারিয়ে যাক। তাই মৃত্যুর দুয়ার থেকেও ক্ষীণ এক জীবন এখনো আঁকড়ে ধরে আছে আরিয়াকে। আহমেদ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। বুকের ভিতর অদ্ভুত ভয় কাজ করছিল তার। ডাক্তারের কাজ মানুষকে বাঁচিয়ে তোলা। তার হাতেই যদি আজ একটা মানুষের জীবন চলে যেত, তাহলে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারত না। আহমেদ দ্রুত পায়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। কাপা হাতে আরিয়ার মুখে হালকা পানির ছিটা দিতেই মেয়েটা ধীরে ধীরে চোখ মেলল। ঝাপসা দৃষ্টিতে সামনে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করলো সে। মাথাটা প্রচন্ড ভার লাগছিল, পুরো শরীর অবশ হয়ে আসছিল। হঠাৎই সব মনে পড়ে যেতেই আরিয়া আতকে নিজের পেটের উপর হাত লাগলো। কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিলেন না কেন? আহমেদ তার পাশে হাঁটু গেড়ে বসলো। শান্ত গলায় বলল, কারণ মৃত্যু কখনো সমাধান না। আরিয়া তিক্ত হেসে ফেলল। সেই হাসির মাঝেও কান্না মিশেছিল। সমাধান না? আমার জন্য আর কি বাকি আছে বলেন? যে বাচ্চা তার বাবার থেকে স্বীকৃতি পাবে না, তাকে পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই। হসপিটালের সাদা বেডে শুয়ে ভাঙা কণ্ঠে কথাগুলো বলল আরিয়া। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ছিল কয়েক ফোঁটা অশ্রু। আরিয়ার কথা শুনে আহমেদ গম্ভীর কণ্ঠে বলল, একটা ভুল বোঝাবুঝির জন্য আপনি আপনার অনাগত সন্তানকে কষ্ট দিতে পারেন না। এটা ওর জন্য শাস্তি স্বরূপ। আরিয়া তাচ্ছিল্যের হাসি হাসল। শাস্তি? শাস্তি তো আমি পাচ্ছি। প্রতিটি মুহূর্তে পাচ্ছি যে মানুষটার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাই আজ আমার সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। যে বাড়ির সবচেয়ে আদরের মেয়ে ছিলাম, তারাও আমাকে দূরে সরিয়ে দিল। আমি কোথায় যাব, কি করব? এই সমাজ আমার বাচ্চার বাবাকে প্রশ্ন তুললে আমি কি করব? আরিয়া নিঃশব্দে পেটের উপর হাত রাখলো। চোখ বেয়ে আবারও নেমে এলো নোনা জল। কারণ হাজার অভিমান জমলেও মায়ের মনটা নিজের অনাগত সন্তানটার জন্য কাঁদে। আহমেদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়েটার চোখের ভিতরে জমে থাকা অসহায়ত্ব যেন পুরো কেবিনটাকে ভারী করে তুলেছে। আহমেদ আরিয়ার পাশে এসে দাঁড়ালো। সব মানুষ একরকম না আরিয়া। কেউ কেউ ভুল করে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু একটা নির্দোষ প্রাণকে পৃথিবীর আলো দেখার অধিকার থেকে বঞ্চিত করা ঠিক না। আরিয়া ইসলাম হেসে চোখ বন্ধ করলো। অধিকার? এই সমাজে অধিকার দিতে জানে না আহমেদ সাহেব। তারা শুধু বিচার করতে জানে। আজ সবাই আমার চরিত্র নিয়ে কথা বলছে, কাল আমার সন্তানের দিকেও আঙ্গুল তুলবে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ চাপা কান্নায় কেঁপে উঠল। আহমেদ নিজের গম্ভীরতা বজায় রেখে বলল, মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের সাহস হারিয়ে ফেললে চলবে? আমার সন্তান, আপনার সন্তান পৃথিবীতে আসার আগে যদি বুঝে যায় তার মা হেরে গেছে, তাহলেও কাকে শক্তি মানবে? আরিয়া কিছু বলল না, শুধু পেটের উপর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। ছোট্ট প্রাণটাকেও অনুভব করার চেষ্টা করছে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বালিশ ভিজিয়ে দিল। তারপর খুব আস্তে বিড়বিড় করে বলল, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। আহমেদ শান্ত গলায় বলল, তাহলে একটু বিশ্রাম নিন। জীবনের সাথে যুদ্ধ করার জন্য আগে নিজেকে সামলানো দরকার। কারণ এখন আপনি একা নন। আপনার ভিতরে আরেকটা ছোট্ট জীবন নিঃশব্দে বাঁচতে চায়। শহরের অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আগমন ঘটেছে পৃথিবীতে। আরিয়া জীবনের সমীকরণ মেলাতে মেলাতে কখন যে চোখ বুজে ফেলেছে তা সে নিজেও জানে না। কিছুক্ষণ পর আহমেদ আসতেই সে লক্ষ্য করলো আরিয়া ঘুমিয়ে আছে। আহমেদ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল। হঠাৎ আরিয়ার ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো কথা না বলে চুপচাপ বেডে হেলান দিয়ে শুয়েছিল। কিছুক্ষণ পর আহমেদ টেবিলের উপর রাখা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, জীবনে সব হারিয়ে গেলেও মানুষ নতুন করে শুরু করতে পারে। আরিয়া নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কিন্তু সবাই তো নতুন শুরু করার সুযোগ পায় না। সুযোগ কেউ দেয় না আরিয়া, আদায় করে নিতে হয়। কথাটা শুনে আরিয়া কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, যদি কোনোদিন আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায়, তখন আমি কি উত্তর দেব? আহমেদ দীর্ঘশ্বাস ফেলল। বলবেন, ওর মা পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ ছিল।
তাই সে ওর বাবাকে ছাড়াই একাই হাজার অপমান সহ্য করেও তাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। আরিয়া হঠাৎ কেঁদে ফেলল। এতদিন ধরে বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন একসাথে বেরিয়ে আসছে। আহমেদ কোনো সান্ত্বনার কথা বলল না, শুধু নীরবে পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আরিয়া নিজের চোখ মুছে নিল, ক্লান্ত গলায় বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে আমার বাচ্চাটাকে হয়তো সত্যিই বাঁচানো উচিত। আহমেদের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। এই তো একজন মা কখনো হার মানে না। আরিয়া মিনমিনিয়ে বলল, আমার একটা থাকার জায়গা জোগাড় করে দিবেন, আর একটা চাকরি প্লিজ আহমেদ সাহেব, না করবেন না। আরিয়া অসহায়ের মতো তার দিকে তাকালো। আমি কারো বোঝা হতে চাই না, শুধু একটা নিরাপদ জায়গা চাই, যেখানে আমার বাচ্চাটাকে নিয়ে অন্তত ভয় ছাড়া নিঃশ্বাস নিতে পারবো। আহমেদ কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে রইল, তারপর ধীরে সরে বলল, আপনি চাইলে কিছুদিন আমার বাসায় থাকতে পারেন। এখন আপনার চাকরি করাটা ঠিক হবে না, আর অন্য কোথাও থাকাও সেভ হবে না। কথাটা শুনে আরিয়া বিস্ময়ে চোখ বড় করে ফেলল। আপনার বাসায়? হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। আরিয়া কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। আহমেদের কথাগুলো বিশ্বাস করতে পারছে না। এ পৃথিবীতে যেখানে আপন মানুষরাই তাকে দূরে ঠেলে দিয়েছে, সেখানে প্রায় অচেনা একজন মানুষ এতটা নিশ্চিন্ত কণ্ঠে আশ্রয়ের কথা বলছে। বিষয়টা তার কাছে অবিশ্বাস্য লাগছিল। আরিয়া দ্বিধা মেশানো কণ্ঠে বলল, আপনি আমাকে চেনেনও না, তারপর এত সাহায্য করছেন কেন? আহমেদ নিঃশ্বাস ফেলল, তারপর জানালার বাইরে ফিকে হয়ে আসা রাতের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সব সম্পর্ক পরিচয় দিয়ে তৈরি হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকে। কথাগুলো শুনে আরিয়ার মনের ভিতরে শান্তি ছড়িয়ে পড়ল। কেউ তাকে করুণা নয়, মানুষ হিসেবে দেখছে। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমাদের কি একই ফ্ল্যাটে থাকা ঠিক হবে? মানুষ কি বলবে? আরিয়ার কণ্ঠে ছিল দ্বিধা আর অস্বস্তি। আহমেদ শান্ত স্বরে বলল, একই ফ্ল্যাটে থাকবো মানে এই না যে একই রুমে থাকবো। পরিস্থিতির জন্য একসাথে থাকা, এর বেশি কিছু না। আরিয়া কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর চোখ তুলে আহমেদের দিকে তাকালো। আহমেদ আবার নরম স্বরে বলল, চিন্তা করবেন না, এমন কিছু হবে না যাতে আপনি অস্বস্তি বোধ করবেন। আমি শুধু চাই এই কঠিন সময়টা আপনি নিরাপদে থাকেন। কথাগুলো শুনে আরিয়ার বুকের ভিতর জমে থাকা ভয়টা একটু কমে এলো। তবু সমাজের তীক্ষ্ণ দৃষ্টি তাকে ভাবিয়ে তুলছিল। নিচু স্বরে সে বলল, সবাই তো সবকিছু বুঝতে চায় না, মানুষ গল্প বানাতে বেশি পছন্দ করে। আহমেদ মৃদু হেসে দরজা খুলতে খুলতে বলল, মানুষের কাজ কথা বলা, কিন্তু আমাদের কাজ নিজেদের ঠিক রাখা। আপনি যদি বিশ্বাস করেন আমি তোমার অসম্মানের কারণ হব না, তাহলে বাকিদের কথায় এত ভয় পেয়ে কি লাভ? আহমেদ দরজা খুলতেই দুজনে ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে ঢুকতেই আরিয়ার চোখ চারপাশে ঘুরে গেল। সোফার একপাশে এলোমেলোভাবে পড়ে আছে কয়েকটা বই, টেবিলের উপর অর্ধেক খাওয়া কফির মগ, জানালার পাশে শুকাতে দেওয়া একটা শার্ট বাতাসে দুলছে। আরিয়া অজান্তেই মৃদু হেসে ফেলল। আপনি কি কখনো ঘর গোছান না? আহমেদ একটু অপ্রস্তুত হয়ে মাথা পিছনে হাত রাখল। সময় পায় না, আর সত্যি বলতে ইচ্ছেও করে না। কথাটা বলার সময় তার কণ্ঠের অপ্রস্তুত ভঙ্গি আরিয়ার চোখ এড়ালো না। এ মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভিতরে ততটাই নরম। আহমেদ দ্রুত সোফার উপর থেকে বইগুলো সরিয়ে বলল, আপনি বসুন, আমি একটু গুছিয়ে দিচ্ছি। আরিয়া চারপাশটা ঘুরে দেখতে লাগলো। দেওয়ালের একপাশে ছোট্ট বুক সেলফ, সেখানে সাজানো কিছু উপন্যাস আর কয়েকটা পুরনো ছবি। যেখানে একটা ছবির দিকে আরিয়ার চোখ গেল, আহমেদের অর্জনের স্মৃতি, যা ফ্রেমবন্দি বড় অক্ষরে লেখা, ডক্টর আহমেদ আরশ খান। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো আরিয়া। জানালার কাছে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছিল। আরিয়ার ভিতরে এখনো অজানা এক অস্বস্তি কাজ করছে। পেছন থেকে আহমেদের কণ্ঠ ভেসে এলো, চা খাবেন? আরিয়া ঘুরে তাকালো। আহমেদ রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছে, হাতা গুটানো শার্টে তাকে আগের চেয়ে অনেক বেশি সাধারণ লাগছে। হাসপাতালের গম্ভীর ডাক্তার নয়, বরং এক সাধারণ মানুষ। আরিয়া মৃদু স্বরে বললেন, আপনি সবসময় এত শান্ত আর গম্ভীরভাবে কথা বলেন কিভাবে?
আহমেদ হেসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সব সময় শান্ত আর গম্ভীর থাকি না। কথাটা শুনে আরিয়া কিছু বলল না অবশ্য। তার কিছু বলারও নেই। তবে নীরবতা অস্বস্তি লাগছে তার কাছে। পরিবেশটা কত থমথমে। কি প্রশ্ন করবে ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ আবার গেল দেওয়ালে ঝুলানো সার্টিফিকেটটার দিকে গেল। আপনার নামটা সুন্দর। আহমেদ ভ্রু কুঁচকে তাকালো। নামেও আবার সুন্দর অসুন্দর আছে নাকি? আরিয়া মৃদু হেসে বলল, আছে তো। কিছু নাম শুনলে ভালো মানুষ মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে। পুনরায় নীরবতা নেমে এলো। শুধু ফুটতে থাকা পানির শব্দ শোনা যাচ্ছিল। আহমেদ নীরবতা ভঙ্গ করে বলল, তাহলে বিশ্বাস করুন, এ বাসায় আপনার সম্মান সবচেয়ে নিরাপদ। তোর ননদ নাকি বিয়ের আগে প্রেগনেন্ট, খবরটা কি সত্যি নাকি? তাসনিম আসারের ডিব্বা থেকে আসার মুখে দিতে দিতে তার বান্ধবীকে বলল, হুম। বাচ্চার বাবাকে। তাসনিম স্বাভাবিক কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো? কত বেড়ার সাথে শুইছে আল্লাহ জানে। তাসনিমের কথা শুনে তার বান্ধবী ভ্রু কুঁচকে তাকালো। তুই না জেনে এভাবে বলছিস কেন? একটা মেয়েকে নিয়ে এত সহজে বাজে কথা বলা ঠিক না। তাসনিম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আগুন ছাড়া ধোঁয়া ওঠে নাকি? ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন আরিয়ার মা আতিয়া সামাদ। দুজন ঘুরে তাকাতেই দেখল দরজার পাশে উনি দাঁড়িয়ে আছে। তাসনিম একটু অপ্রস্তুত হয়ে বলল, আরে আম্মা, আপনি কখন এলেন? আতিয়া সামনে এগিয়ে এলো, গম্ভীর কণ্ঠে বলল, যখন তুমি আমার মেয়েকে নানান খারাপ কথা দিয়ে বিচার করছিলে তখন। তাসনিম সাধারণ কণ্ঠে বলল, তো করব না? আপনার মেয়েকে খুব ভালো করেছে, বিয়ের আগেই একটা ছেলের। আতিয়া তাকে থামিয়ে দিল, চুপ করো। যদি আর একটা বাজে কথা বলো ঠাঠিয়ে একটা চড় মারিতে আমি দ্বিধাবোধ করব না। আমার মেয়ে ভুল করেছে। ও কি শুধু আমার মেয়ে, তোমার ননদ না? ওর নামে আরেকজনের কাছে বাজে কথা বলো কিভাবে? আতিয়া আর কিছু বলতে পারলেন না, কান্নায় তার গলা জড়িয়ে আসছে। কয়জনের মুখ বন্ধ করবেন তিনি? একজনের মুখ বন্ধ করলে বাকি পাঁচজন তো ঠিকই প্রশ্ন তুলবেন, তখন তিনি কি বলবেন? এর মধ্যে তাসনিম মুখ ভেঙচে বলল, আম্মা, আপনার এরকম বড় বড় কথা বলা মোটেও মানায় না। এই বলে তাসনিম তার বান্ধবীর হাত ধরে সেখান থেকে প্রস্থান করলো। আতিয়া সেখানে ডুকরে কেঁদে উঠলেন। আতিয়ার কান্নার শব্দ শুনে তাসনিম ফিরে তাকালো না তার কাছে। এসব নিছক জিনিস মাত্র। মেয়েটা বিদায় হয়েছে এতে আরো সে খুশি। অপরাহ্নের শেষ দিকে টুকটাক শব্দে আহমেদের ঘুম ভাঙল। আহমেদ দরজা খুলে বাইরে আসতে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। পুরো ফ্ল্যাটটা অন্যরকম হয়ে গেছে। টেবিলের উপর থেকে জিনিসপত্র গোছানো, বইগুলো শেলফে সাজানো, ময়লা কাপগুলো ধুয়ে জায়গা মতো রাখা, জানালার নতুন শুভ্র পর্দা ঝুলছে। ঘরের ভিতরে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। সোফার পাশে আরিয়া বসে আছে, হাতে একটা বই, চুলগুলো খোলা, মুখে ক্লান্তির ছাপ, দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ করেছে। আহমেদ একটু অবাক হয়ে বলল, আপনি এগুলো সব গুছিয়েছেন? আরিয়া বইটা নামিয়ে হালকা করে মাথা নাড়ল। ঘরটা এমন এলোমেলো ছিল, বসতেও অস্বস্তি লাগছিল। আহমেদ গম্ভীর কণ্ঠে বললেন, এই অবস্থায় আপনাকে এত কাজ কে করতে বলেছে? মাথায় সেন্স নেই নাকি? এতে বাচ্চার ক্ষতি হতে পারে। একটা অবৈধ বাচ্চার জন্য এত দরদ কেন দেখাচ্ছেন? আহমেদ আরিয়ার দিকে তাকালো, চোখে মুখে জুড়ে স্পষ্ট বিরক্তি। দৃঢ় কণ্ঠে বলল, কোনো শিশু কখনো অবৈধ হয় না। ভুল যদি থেকেও থাকে সেটা বড়দের, একটা নিষ্পাপ প্রাণের না। আহমেদের কথা শেষ করে নিজের ঘরে চলে গেল। আরিয়া তখনও নীরবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বারবার লুকানোর চেষ্টা করছিল। নিজের করা একটা ভুল তাকে ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছে। সে এরকম একটা ভুল কি করে করলো আল্লাহ ভালো জানে। কিছুক্ষণ পর আহমেদ হাতে ঘড়ি পড়তে পড়তে আরিয়ার সামনে আসলো, গম্ভীর কণ্ঠে বলল, আমি বাহিরে যাচ্ছি, দরজা ভালো করে লাগিয়ে রাখেন। কথাটা বলে আহমেদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। দরজা বন্ধ হওয়ার শব্দে আরিয়া কেঁপে উঠল। পুরো বাসাটা নীরব হয়ে গেল। আরিয়া দেয়ালের পাশে বসে পড়ল। বুকের ভিতরটা অসহ্য ভারী লাগছিল। তার জীবনে এমন একটা সময় আসবে কখনো কল্পনা করেনি।
যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই মানুষটাই তাকে একা ফেলে চলে গেছে। আর আজ একজন প্রায় অপরিচিত মানুষ তার আর তার সন্তানের পাশে দাঁড়াচ্ছে। চোখের জল মুছতে মুছতে আরিয়া নিজের পেটের উপর হাত রাখলো, কাপা কণ্ঠে বলল, আমি জানি না সামনে কি হবে, কিন্তু তোমাকে আমি কিছু হতে দেব না। প্রায় আধা ঘন্টা পর কলিং বেলের শব্দে চমকে উঠল সে। দরজা খুলতেই দেখলো আহমেদ দাঁড়িয়ে আছে, এক হাতে কয়েকটা শপিং ব্যাগ, অন্য হাতে কিছু বাজার। শপিং ব্যাগগুলো আরিয়ার হাতে দিয়ে বাজারগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। আরিয়া শপিং ব্যাগগুলো খুলতে লাগলো। ভিতরে তার জন্য কয়েক সেট সাধারণ পোশাক। রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছিল। আহমেদ হয়তো রাতের খাবারের ব্যবস্থা করছে। আরিয়া রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আহমেদ তখন সবজি কাটছিল। মেয়েটার উপস্থিতি টের পেয়েও মাথা তুলল না। আরিয়া আস্তে করে বলল, এত কিছু আনার প্রয়োজন ছিল না। আহমেদ ধমকের স্বরে উত্তর দিল, প্রয়োজন ছিল বলে এনেছি। এত কথা না বলে রুমে গিয়ে রেস্ট নিন। আরিয়া সাহস করে মিনমিনিয়ে বলল, আমি আপনার রান্নায় সাহায্য করি। আহমেদ ছুরিটা চপিং বোর্ডের উপর রেখে শান্ত চোখে আরিয়ার দিকে তাকালো। আরিয়া ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলল, আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। মামাকে বাঁচাও, আমি আমি মরে যাচ্ছি। অন্ধকারে একটা অবয়ব দু হাত বাড়িয়ে এগিয়ে আসছে আর কান্নারত কণ্ঠে কথাগুলো বলছে। আতিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। শরীর বেয়ে ঘাম ঝরছে। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা বেজে ৪০ মিনিট। ঘড়ির টিকটিক শব্দের নির্জনতা ছাড়িয়ে এক ভয়াবহ পরিবেশ তৈরি করছে। আতিয়ার পাশে শুয়ে থাকা ইহতেশাম সাহেব উঠে বসলেন। স্ত্রীকে এভাবে ঘামতে দেখে বেডের পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দিলেন। স্ত্রীকে শান্ত করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আতিয়া? বাজে স্বপ্ন দেখেছ? আতিয়া স্বামীকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মেয়ে, আমার মেয়ে ভালো নেই। ও কান্না করছিল, ও আমাকে বলেছে। আতিয়া কথা শেষ করার আগেই ইতিসাম সাহেব স্ত্রীকে বুক থেকে সরিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, ঘুমাও, দুঃস্বপ্ন দেখছো। তুমি হয়তো ভুলে গেছো আমাদের কোনো মেয়ে নেই। আমাদের মেয়ে ছিল, যে মারা গেছে। আতিয়া পুনরায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি তুমি এসব কি বলছো? এইভাবে বলো না, ও ভুল করেছে। ওকে তুমি মাফ করে দাও। আমার মেয়েটা কোথায় আছে? ওকে খুঁজে এনে দাও তুমি। এবার ইহতেশাম কর্কশ কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে একটি ঝাড়ি দিল, যাতে বেশ ভালো কাজ ও হলো। আতিয়া আর কোনো বাক্য ব্যয় করল না। আতিয়া চুপচাপ অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে রইল, কিন্তু তার চোখ দুটো বন্ধ হলেও ঘুম আর ফিরে এলো না। বুকের ভিতরে অজানা ভয় কাজ করছিল। মেয়েটার কান্নারত মুখটা বারবার ভেসে উঠছিল চোখের সামনে। অন্যদিকে ইহতেশাম সাহেবও আর ঘুমোতে পারছিলেন না, যদিও মুখে কঠোরতা ধরে রেখেছেন। তবুও ভিতরে কোথাও একটা অস্বস্তি তাকে তাড়া করে ফিরছিল। তিনি বেড থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। রাতের ঠান্ডা বাতাসেও তার ভিতরের অস্থিরতা কমল না। চারদিক নীরব। দূরে কোথাও মসজিদ থেকে ফজরের আজানের আগে মৃদু সুর ভেসে আসছিল। ইহতিসাম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। পর্দা ভেদ করে আসা সকালের রোদটা সরাসরি আরিয়ার চোখে পড়তেই তার ঘুম ভাঙল। ফজরের নামাজ পড়ে জায়নামাজে কখন ঘুমিয়ে পড়ছিল সে নিজেও বুঝতে পারেনি। চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মাথাটা কেমন ভার লাগছিল। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠল। ১০টা বেজে ১২ মিনিট। দ্রুত পায়ে রুম থেকে বাহিরে আসতেই দেখল টেবিলের উপর প্লেট দিয়ে ডেকে রাখা নাস্তা। পাশেই রাখা একটা নীল চিরকুট, সেখানে লেখা, খাবার খেয়ে নিবেন। ব্রেকফাস্টে বেশি কিছু বানাতে পারিনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এগুলো খেয়ে সকালের নাস্তা সেরে নিন। আর রান্নাঘরে কোনো রকম ভাত রান্না করেছি, ডিম ভেজে খেয়ে নিন। বাহিরের খাবার খাওয়া ঠিক হবে না, না হলে বাহির থেকে অর্ডার করে দিতাম। আর শোনেন, আরেকটা কথা, পাকনামি করে বাড়তি কোনো কাজ করার দরকার নেই। আহমেদ আরশ। চিরকুটটা পড়ে আরিয়া মুচকি হাসল। মানুষটা কথায় কথায় ধমক দিল, যত্ন নিতে একটু ভুল করে না। কাগজটার উপর আলতো করে হাত বুলিয়ে সে টেবিলের উপর বসে পড়ল। আমার বাচ্চা অবৈধ বলে ওরা আমাকে আর আমার বাচ্চাকে মেনে নেয়নি, নানান খারাপ কথা বলেছে, মিশ্রী ভাষায় গালিগালাজ করেছে, মেরেছে। আমার বাবা আমার বাবাও আমার গায়ে হাত তুলেছে, যে কিনা আমাকে রাজকন্যার মতো বড় করেছে। একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। মা বকা দিলে তাকেও বাবা বকে দিয়েছেন।
সেই বাবাও আমাকে মেরেছে। ভাইয়া, ফুলের মতো করে আগলে রাখা ভাইয়াও আমাকে খারাপ কথাটা বলেছে। ভাবি, যাকে নিজের বড় বোনের মতো দেখেছি, সেই ভাবি আমাকে নষ্ট মেয়ে বলেছে। ওরা আমার অনাগত বাচ্চাটাকে নিয়েও খারাপ কথা বলেছে। অত রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটাবারও ভাবিনি আমি কোথায় যাব, কি করব, কিভাবে থাকবো। তারা তো আমার কথা ভাবেইনি। সাথে এই জানোয়ারটা, যাকে আমি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, ও আমার আর আমার বাচ্চার কথা ভাবেনি। হয়তো আবেগের বশে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। এমন একটা পাপ করেছি, যার শাস্তি হিসেবে আজ সবাই আমার হাত ছেড়ে দিয়েছে। কেউ পাশে দাঁড়ায়নি। সবাই শুধু ঘৃণার চোখে দেখেছে আমাকে। এতটুকু বলে আরিয়া থেমে গেল। গলা শুকিয়ে এসেছে, চোখ দুটো টলমল করছে। কথাগুলো বলতে বলতে বুকের ভিতরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে এসেছে। আহমেদ চুলার আঁচ কমিয়ে রেখে পানির গ্লাস আরিয়ার দিকে এগিয়ে দিল। আজ হসপিটাল থেকে আসতেই আহমেদ লক্ষ্য করলো আরিয়া মনমরা হয়ে বসে আছে। তাই ফ্রেশ হয়ে ভাবলো আরিয়ার গল্প শুনতে শুনতেই না হয় রান্নাটা করা যাক। তবে গল্প শোনাটা হয়তো উচিত হয়নি। এই যে মেয়েটা কেমন ভেঙে পড়লো। আহমেদ চামচাটা নামিয়ে রেখে আরিয়ার দিকে তাকালো, শান্ত গলায় বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু একটা ভুলের জন্য পুরো মানুষটাকে শেষ করে দেওয়াটা ঠিক না। তবে ওনারা যা করেছে তা হয়তো রাগের বশে করেছে। আরিয়া মাথা নিচু করে বিড়বিড় করে বলল, সবাই তোমাকে ঘৃণা করছে। আহমেদ হালকা নিঃশ্বাস ফেলল, তারপর খুব স্বাভাবিক স্বরে বলল, সমাজ খুব সহজে বিচার করে ফেলে। তারা মানুষের কষ্টটা দেখে না, শুধু ভুলটা দেখে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার অনাগত সন্তান কোনো দোষ করেনি, ও পৃথিবীতে আসার আগেই এত ঘৃণা পাওয়ার যোগ্য না। আহমেদ আবার রান্নায় মন দিল। কিছুক্ষণ পর হালকা হাসি দিয়ে বলল, আচ্ছা, তো কান্নাকাটি করলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। পরে বলবেন লবণ কম হয়েছে। আরিয়া অনিচ্ছা সত্ত্বেও হালকা হেসে ফেলল। আহমেদ আবার বলল, অনেক গল্প হয়েছে, এবার রুমে গিয়ে রেস্ট নিন। অনেকক্ষণ আগুনের তাপে থাকলে শরীর খারাপ লাগতে পারে। মৃদু কণ্ঠে আরিয়া বলল, আপনি কেন ভালো কেন? আহমেদ হাতের কাজ থামালো না, শুধু শান্ত স্বরে বলল, আমি ভালো না, এবার রুমে গিয়ে রেস্ট নিন। আরিয়া চলে যেতে আহমেদ পিছন ঘুরে এক পলক তাকালো। মনে মনে ভাবলো, এত মায়াবী একটা মেয়েকেও এভাবে ধোঁকা দিতে পারে। এর মধ্যে আহমেদের ফোন বেজে উঠল। আহমেদ বিরক্তি হয়ে ফোনের দিকে তাকালো। তার হবু স্ত্রী ইবরাত কল করেছে। আহমেদ কলটা কেটে দিল। ইবরাত অবশ্য এতে বিরক্ত হলো না, কারণ আহমেদ সবসময় এরকমটা করে। তাই সে আবার কল করলো। আহমেদ এবার কল রিসিভ করলো, কারণ সে জানে কল রিসিভ না করলে মেয়েটা বারবার কল দিতে থাকবে। এরপরও কল না ধরলে তান্হা বেগম অর্থাৎ আহমেদের মাকে বলবে। তারপর আর কি, তান্হা বেগম হাজারখানেক কথা শোনাবে আহমেদকে। আহমেদ ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ইবরাতের কড়া কণ্ঠ ভেসে এলো, এতক্ষণ লাগে কল ধরতে? তুমি জানো আমি কতক্ষণ ধরে কল করছি? আহমেদ চোখ বন্ধ করে চুপ থাকলো, তারপর শান্ত গলায় বলল, ব্যস্ত ছিলাম। ইবরাত বিরক্তিকর স্বরে বলল, ব্যস্ত? আবার কি এমন ব্যস্ততা তোমার? হসপিটাল থেকে ফিরেছি, কাজ ছিল। ইবরাত আবার বলল, সব সময় তোমার কাজ থাকে, কিন্তু আমার জন্য কখনো সময় থাকে না, তাই না? আহমেদ আর একটা দীর্ঘশ্বাস ফেলল, তার স্বরে বিরক্তি। ইবরাত, এখন এসব আলোচনা করার সময় না। ইবরাত এবার একটু উঁচু স্বরে বলল, আমার জন্য কখনোই সময় ঠিক সময় হয় না আহমেদ। আহমেদ চুপ করে রইল, তর্ক করতে ইচ্ছে করছে না, ঝামেলা করতেও ইচ্ছে করছে না। তাই ঠান্ডা গলায় বলল, আমি পরে কথা বলবো। পরে মানে কখন? আবার সেই পরে যেটা কখনো আসে না। আহমেদ এবার ফোনটা একটু দূরে সরিয়ে নিল, কণ্ঠ শান্ত রেখেই বলল, আমি এখন সত্যিই ব্যস্ত। এ বলে সে কলটা কেটে দিল। কয়েক সেকেন্ড সে ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা বন্ধ করে টেবিলে রেখে দিল। আহমেদ ঘড়িতে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে নিজের কেবিনে ঢুকলো। আজ অনেকটাই লেট হয়ে গেছে। চেয়ারে বসে একটা রোগীর ফাইল হাতে নিতেই দরজার পাশে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা জাবেদ মুচকি হেসে বলল, কি বন্ধু, আজকাল এত দেরি কেন? আগে তো হসপিটালের টাইমের আগে এসে হাজির হতে। আহমেদ ব্রো কুঁচকে ফাইল খুলতে খুলতে বলল, কিছু কাজ ছিল। জাবেদ ভিতরে ঢুকে চেয়ারে বসলো।
ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, কাজ ছিল নাকি অন্য কিছু? আহমেদ এবার চোখ তুলে তাকালো, সোজা কথা বলল। জাবেদ হেসে ফেলল। আরে রাগ করিস কেন? হাসপাতালের স্টাফরা কিন্তু ইতিমধ্যে গল্প বানানো শুরু করে দিয়েছে। আহমেদ কপাল কুঁচকে গেল, কিসের গল্প? জাবেদ এবার একটু গম্ভীর হলো, তারপর বলল, সেদিন রাতে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিলি, তাকে নিয়ে সবাই জানতে চাইছে মেয়েটাকে। আহমেদ মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল, ঠান্ডা গলায় বলল, মানুষের কাজই হচ্ছে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা। জাবেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর স্বরে বলল, দেখ, আমি তোর বন্ধু বলেই বলছি, তুই যা করছিস সেটা মানবিক আমি জানি, কিন্তু সমাজ এত সহজভাবে নিবে না, বিশেষ করে তোর এঙ্গেজমেন্টের পরে সব। আচ্ছা, মেয়েটা কোথায়? আহমেদ চেয়ার ঠেলে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, একটা অসহায় মেয়েকে রাস্তায় ফেলে দিতে পারিনি, এতটুকুই। জাবেদ দীর্ঘশ্বাস ফেলল। ইবরাত জানে। আহমেদ তাচ্ছিল্যের হাসি দিল। জানলে এতক্ষণ সব মাথায় তুলে ফেলতো। কথাটা শেষ হতেই দরজায় টোকা পড়ল। একজন নার্স তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে বলল, ডক্টর আহমেদ, ইমার্জেন্সিতে একটা কেস এসেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? অবস্থা খুব একটা ভালো না। আহমেদ আর কিছু না বলে দ্রুত ইমার্জেন্সির দিকে হাঁটতে লাগলো। আর পিছনে দাঁড়িয়ে জাবেদ এক দৃষ্টিতে বন্ধুর চলে যাওয়া দেখলো, পিছন থেকে বলল, তুই নিজেও বুঝছিস না কতটা জড়িয়ে পড়ছিস এসবে? ভবিষ্যতে কি হবে ভাবতে পারিস? জাবেদের কথায় পাত্তা না দিয়ে আহমেদ চলে গেল। ওরকম একটা নষ্টা মেয়েকে তুই বাসায় আশ্রয় দিয়েছিস। জাবেদের কথাটা কানে যেতেই আরশের জল শক্ত হয়ে গেল। মুহূর্তে তার চোখ মুখ বদলে গেল রাগে। এতক্ষণ শান্ত থাকলেও এবার নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না সে। ক্রোধে জাবেদের দিকে এগিয়ে গিয়ে হুংকার দিয়ে বলল, কথা বলার আগে শব্দ বেছে বলবি। জাবেদ, ওকে নিয়ে ওভাবে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? তুই শুধু আমার বন্ধু ছিলি বলে তোর গায়ে হাত তুললাম না, না হলে এইটাই তোর জন্য শেষ দিন ছিল। জাবেদ কিছুটা অবাক হয়ে গেলেও নিজের মুখ সামলাতে পারল না। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কি ভুল বলছি? এরকম একটা মেয়েকে তুই নিজের বাসায় রেখে? কথা শেষ করার আগে আরশ জাবেদের কলার চেপে ধরল। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে তার, গলা ভারী হয়ে এসেছে চাপা ক্রোধে। আর একটা কথা, কথাও না। মানুষের বিপদ দেখলে পাশে দাঁড়ানো যদি ভুল হয়, তাহলে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু ওকে নিয়ে নোংরা কথা বলার অধিকার তোদের কারণেই। আহমেদের এমন রূপ আগে কখনো দেখেনি জাবেদ। কয়েক মুহূর্তের জন্য সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। আহমেদ ধাক্কা দিয়ে জাবেদের কলার ছেড়ে দিয়ে কঠিন কণ্ঠে বলল, বন্ধু বলে এখনো সহ্য করছি, অন্য কেউ হলে এতক্ষণ নিজের কথার শাস্তি পেয়ে যেত। আরশ দ্রুত পায়ে হসপিটাল থেকে প্রস্থান করলো। এসব ফালতু কথা শোনার কোনো ইচ্ছে নেই তার। একবার শুধু বিয়েটা হোক, তারপর এই আরশকে আমি মজা বোঝাবো। ইবরাত দাঁতে দাঁত চেপে হিসিয়ে কথাটা বলল। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর অপমানের ছাপ। রাগ হওয়ার কারণও আছে। সকালের পর থেকে প্রায় 50টার মতো কল করেছে সে আহমেদকে, অথচ একবারের জন্য ফোন ধরেনি আহমেদ। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় একের পর এক মেসেজ দিয়েও কোনো উত্তর পায়নি সে। ইবরাতের চোখ মুখ জুড়ে অস্থিরতা, অপমান, রাগ সব মিশে একটা ঝড় তৈরি হচ্ছে তার ভিতরে। ফোনটা আবার হাতে নিতেই স্ক্রিনে আগের কলগুলো লিস্ট ভেসে উঠল। একটার পর একটা মিসড কল, কিন্তু আরশের কোনো সাড়া নেই। সে ঠোঁট কামড়ে ফোনটা শক্ত করে চেপে ধরল, হিসিয়ে নিজের সাথে নিজেই বলল, আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না আহমেদ আরশ খান, পারো না। এই বলে নিজের হাতের ফোনটা আয়নায় ছুঁড়ে মারল। ফোনটা আয়নায় আছড়ে পড়াক্ষণেই তীক্ষ্ণ শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে গেল মেঝেতে। ইবরাত তাকিয়ে রইল ভাঙা টুকরোগুলোর দিকে। তার বুকের ভিতর রাগের আগুন জ্বলছে। সে ঘুরে দাঁড়ালো। ডিম লাইটের আলোয় দেওয়ালের ছায়ায় তার মুখটা আরো কঠিন দেখাচ্ছে। হঠাৎ দরজার ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ শোনা গেল, তুমি ঠিক আছো? ইবরাত কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাসতে হাসতে সে বলল, ঠিক না হলে আমি ঠিক করে নেব। কলিং বেলের শব্দ শুনেই আরিয়া চমকে উঠল। এত দ্রুত তো আরো আসার কথা না, তাহলে কে আসলো? আরিয়া দরজার পাশে দাঁড়িয়ে রইল। কলিং বেলের শব্দে ভয় আর
অস্বস্তি ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। এই সন্ধ্যার সময় কে আসতে পারে, এই প্রশ্নটাই মাথায় ঘুরছে তার। আরিয়া দরজার দিকে এগিয়ে গেল, শ্বাসটা অনিচ্ছায় আটকে যাচ্ছে। দরজার ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই তার চোখ পড়ল শুধু একটি ছায়াময় অবয়ব। আলো আঁধারির ভিতর মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আরিয়ার বুকের ভিতর ধক করে উঠল। সে দ্রুত সরে এসে এক পা পিছিয়ে গেল। ঠিক তখনই আবার কলিং বেল বেজে উঠল। আরিয়া ঠোঁট কেমড়ে নিজেকে সামলে নিল। দরজার ওপাশের মানুষটা হয়তো আরিয়ার অস্বস্তিটা টের পেল, তাই মৃদু কণ্ঠে বলল, আমি এসেছি, দরজা খুলতে পারেন। আরিয়া আস্তে করে দরজা খুলে দিয়েছিল, নিচু গলায় বলল, আপনি আজকে এত তাড়াতাড়ি আসলেন কেন? তাড়াতাড়ি আসাটা কি দোষের? আরে না, আমি সেরকম করে বলতে চাইনি। আরো সেবার দেয়ালে হেলান দিয়ে হাত বুকে ভাঁজ করে আরিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে কিভাবে বলতে চেয়েছেন? আরিয়ার গলা শুকিয়ে এলো। আরসের গম্ভীর দৃষ্টির সামনে দাঁড়িয়ে যেন কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তার। সে অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামিয়ে আস্তে করে বলল, আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। আরস কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর সোজা হয়ে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, হসপিটালে থাকতে ইচ্ছে করছিল না। আরিয়া কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থেকে আস্তে করে বলল, কেন? সব কেনর উত্তর নেই। তা ম্যাডাম, আপনি কি আমার সামনে থেকে সরবেন নাকি এভাবেই জেরা করতে থাকবেন? না, আপনি চাইলে কিন্তু জেরা করতেই পারেন, আমার আপত্তি নেই। তবে হসপিটাল থেকে এসেছি তো, শরীরে অনেক জীবাণু, আগে ফ্রেশ হওয়াটা বোধহয় বেশি জরুরি। তাছাড়া আমাকে রান্নাটাও তো করতে হবে, তাই না? আরিয়া কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল, তারপর নিজের অবস্থানটা বুঝতে পেরে তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। তার গাল দুটো অজান্তেই হালকা লাল হয়ে উঠছে। আর সেটা খেয়াল করে মুচকি হেসে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। রাত একটা ছুঁই ছুঁই, শহরের কোলাহল অনেকটাই কমে এসেছে। ব্যস্ত শহরটার অনেকেই ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমে ডুবে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলো ফাঁকা রাস্তাটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। দূরে কোথাও অচেনা গাড়ির ক্ষীণ শব্দ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে রাতের গভীরতায়। আকাশের বুকে ঝুলে থাকা ফ্যাকাশে চাঁদটাও আজ কেমন উদাস। চারদিকে এমন এক নীরবতা যা মানুষের চাপা দীর্ঘশ্বাস হয়তো আরো বাড়িয়ে তুলছে। আরিয়ার ঘুম আসছে না, বারবার চোখ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সে। মাথার ভিতর বাজে ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছে অবিরাম। শেষমেশ বিছানা ছেড়ে উঠে বেলকনিতে এসে দাঁড়ালো সে। রাতের শীতল বাতাস এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে তার মুখ। খোলা চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে। হঠাৎ পাশের বেলকনি থেকে শব্দ করে ভেসে আসতে আরিয়া চমকে উঠল। আরশ দাঁড়িয়ে আছে সেখানে। কালো টি শার্ট আর ট্রাউজারে তাকে সুদর্শন পুরুষ লাগছে। হাতে ধোয়াটা কফির মগ। দুজনের চোখ হঠাৎ একসাথে আটকে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। রাতের ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা ভেদ করে আরশ মগে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, ঘুম আসছে না? আরিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নাড়ল। আরশ আবার বলল, গল্প করবেন? আরিয়া একটু চমকে উঠল। এমন প্রশ্ন সে আশা করেনি। সে মাথা নাড়ল, তারপর আস্তে করে বলল, গল্প? আরশ হাসল। বেলকনির রেলিংয়ের কোণে রেখে দূরের শহরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এমন গল্প যেটা আমাকে ঘুম পাড়িয়ে দেবে না, তবে মনটা একটু হালকা করবে। আরিয়া কিছুক্ষণ চুপ করে রইল। রাতের বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে সেদিকে খেয়াল করছে না। তার চোখ এখন শুধু পাশের বেলকনিতে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? আরো শুভ্র একটু তুলে তাকালো তার দিকে। কেমন ভাবে? আরিয়া একটু থেমে বলল, যেন সবকিছু খুব সহজ। এইবার আরস একটু শব্দ করে হেসে সহজ না, আমি শুধু মানুষ সহজ করে নিতে শিখে গেছি। আশা করি কিছুদিন পরে আপনিও সব সহজ করে নেবেন। কথাটা বলে সে একটু চুপ করলো। তারপর আবার বলল, আপনি কি জানেন এই শহরের সবচেয়ে বড় সমস্যা কি? আরিয়া নাসুজোক মাথা নাড়ল। আরস আকাশের দিকে তাকিয়ে বলল, এখানে সবাই খুব দ্রুত রায় দেয়, কিন্তু কেউ সময় নিয়ে সত্যটা শোনে না। আরিয়া শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আপনি কেন শুনতে চান? আরস এবার তার দিকে সরাসরি তাকালো। কারণ আমি রায় দেওয়ার আগে
দেখতে চাই মানুষটা আসলে কেমন। কথাটা বলেই সে আবার কফির মগে চুমুক দিল। বেশ, আমাকে ইগনোর করার সাহস ও পায় কি করে? ইব্রাতের গর্জে ওঠা কণ্ঠে কথাটা বলল। রাগে তার জল শক্ত হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে উঠছে ক্রোধে। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা এক ঝটকায় ছুঁড়ে মারতে বিকট শব্দে মেঝেতে আছড়ে পড়ল সেটি। তার বুক রাগে দ্রুত ওঠানামা করছে। নিজের রাগটাকেই আর নিয়ন্ত্রণ করতে পারছে না ইব্রাত। পুনরায় রাগে গর্জে উঠে বলল, আমি ইব্রাত। আমাকে এড়িয়ে চলার সাহস হয় ওর কিভাবে? কথাগুলো দাঁতে দাঁত চেপে বলতেই তার চোখে মুখে ফুটে উঠল তীব্র ক্ষোভের ছাপ। এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে গেল ইব্রাত। সেখান থেকে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গেই তাহমিদকে ফোন করলো। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম আন্টি। তাহমিদের কথা শেষ হওয়ার আগেই ইব্রাত ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, গাধা, আমি ইব্রাত। ও হঠাৎ আন্টির ফোন দিয়ে কল দিলে? কোনো সমস্যা? ইব্রাত দাঁতে দাঁত চেপে বলল, সমস্যার তো অভাব নেই। সেসব বাদ দাও, আমাকে এটা বলো যে আরশের সাথে তোমার কথা হয়েছে না? আমি বন্ধুদের সাথে ট্যুরে ছিলাম, কথা হয়নি অবশ্য। এমনিতেও তেমন কথা হয় না, ভালো করেই জানা আছে। ট্যুরে ছিলে না, কোথায় ছিলে? এই বলে ইব্রাত কল কেটে দিল। তাহমিদের সাথে কথা বলেও মনের ভিতরের অস্বস্তিটা কমল না, তাই আবার আরশের নাম্বারে কল দিল। তবে কয়েকবার রিং হওয়ার পর হঠাৎ একটি মেইলি কণ্ঠ ভেসে এলো, এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। কথাটা কানে যেতেই ইব্রাতের মুখ রাগে লাল হয়ে উঠল। প্রতিদিনের সকালের মতো আজও আরিয়া ঘুম থেকে উঠে টেবিলে সাজানো নাস্তা দেখতে পেল। তবে আজ টেবিলের এক কোণায় সুন্দর করে রাখা একটা গিফট বক্স তার নজর কাড়ল। সাদা রঙের র্যাপিং পেপারের উপর ছোট্ট করে বাঁধা ছিল নীল ফিতা। পাশে রাখা একটা চিরকুট। আরিয়া চিরকুটটা হাতে নিল, ভাঁজ খুলে পড়তে লাগলো। সুপ্রভাত, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিবেন। দুপুরের রান্নাও করে রেখে এসেছি, কষ্ট করে গরম করে খাবেন। আর টেবিলের উপর রাখা ছোট্ট গিফটটা আপনার জন্য, আশা করি পছন্দ হবে। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় আমি তাড়াতাড়ি ফিরব। ভয় না পেয়ে দরজাটা খুলে দিন ম্যাডাম। আহমেদ আরশ। চিরকুটের শেষ লাইনটা পড়তেই অজান্তেই আরিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। আরিয়া গিফট বক্সটা খুলল। ভিতরে রাখা নতুন একটা ফোন দেখে অবাক হয়ে গেল আরিয়া। বিস্ময়ে কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল সে। দরনেতে সন্ধ্যা নামতেই শহরের চারপাশ আলোয় ঝলমল করে উঠল। হাসপাতালের ব্যস্ত দিনটা শেষ করে গাড়িতে উঠে বসল আরশ। সারাদিনের ক্লান্তি চোখে মুখে স্পষ্ট থাকলেও আজ তার মনে অন্যরকম একটা তাড়া কাজ করছে। স্টিয়ারিংয়ে হাত রাখতেই হেসে ফেলল সে। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামল শহরের বড় এক শপিং মলের সামনে। বাইরে থেকেই পুরো জায়গাটা নানান আলোয় আলোকিত। কাঁচের দেওয়ালে রঙিন আলোর কাপড়ের চারপাশটাকে আরো সুন্দর লাগছে। মানুষের ব্যস্ত আনাগোনা, আজ সবকিছুই ভালো লাগছে আরশের। আরশ মলের ভিতরে ঢুকলো। চারপাশ সারি সারি রঙিন শাড়ি, ড্রেস সাজানো। একটা শাড়ির সামনে এসে থেমে গেল সে। কালো রঙের শাড়িটায় ছোট্ট ছোট্ট সিলভারের কাজ করা। কেন জানি হঠাৎই তার মনে হলো এই রংটা আরিয়ার উপর ভীষণ মানাবে। সেলসম্যান শাড়িটার সামনে ধরতে আরশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। অজান্তেই কল্পনা করে ফেলল খোলা চুলে হালকা সাজে শাড়িটা পরে দাঁড়িয়ে আছে আরিয়া। মুহূর্তে নিজের ভাবনায় নিজেই অপ্রস্তুত হয়ে গেল সে। সে কি এসব উদ্ভট ভাবনা? শাড়িটা প্যাক করে দিব। সেলসম্যানের কথায় বাস্তবে ফিরল আরশ। ঠোঁটের কোণে হাসি টেনে শান্ত গলায় বলল, হ্যাঁ, প্যাক করে দিন। শাড়িটা প্যাক করতেই আরো কিছু ড্রেস নিয়ে নিল আরশ। তারপর বিল পেমেন্ট করে মল থেকে বেরিয়ে এলো। দরজায় কলিং বেল দিতেই আরিয়া এসে দরজা খুলে দিল। আরশের হাতে শপিং ব্যাগ দেখে প্রশ্নসূচক চাহনি দিয়ে তাকাতেই আরশ হাতে ব্যাগগুলো এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, আপনার বাহিরে পরার মতো ড্রেস নেই তাই। আরিয়া কোনো কথা বলল না। তা দেখে আরশ বলল, কি হয়েছে? কথাটা শুনে আরিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে মাথা নাড়ল, আমি এগুলো রুমে রেখে আসছি। আরশ আর কিছু না বলে দরজার পাশে একটু সরে দাঁড়ালো। আরিয়া ব্যাগটা হাতে নিয়ে ভিতরে চলে গেল। আরশ ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল। হাতে ঘড়িটা খুলতেই যাবে এমন সময় ফোনে ভাইব্রেট হতে লাগলো। ফোনটা পকেট থেকে বের করে স্ক্রিনে তাকাতে আরশের বুক কুঁচকে গেল।
আননোন নাম্বার থেকে কল আসছে তাই রিসিভ করলো। কিছু বলার আগে ইবরাত বলল, কল ধরতে অনেক কষ্ট হয়েছে বুঝি? ইবরাতের কণ্ঠস্বর শুনে আরস বিরক্তিকর কণ্ঠে বলল, এটা কার নাম্বার? এটা আমার ফ্রেন্ডের নাম্বার, আমি ওর বাসায় আছি। আরস ফোন কানে নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা আরিয়ার দিকে। আরিয়ার দরজার পাশে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা একটু ফ্যাকাশে লাগছে। সে ধীরে ধীরে বলল, আমরা কেমন আমার কেমন জানি লাগছে। কথাটা শেষ করার আগেই হঠাৎ পড়ে যেতে নিল। দ্রুত হাত দিয়ে দেওয়াল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে আর দাঁড়িয়ে থাকতে পারল না। পড়ে যেতে নিলে আরস দ্রুত আগলে নিল। আরস মুহূর্তে ফোনটা হাতে রেখেই এগিয়ে গেল। আরিয়া! ওপাশে ইবরাত কিছু বলছিল, কিন্তু মেয়েলি কণ্ঠস্বর শুনতেই সে থমকে গেল। বারবার হ্যালো হ্যালো করছিল, কিন্তু এপাশ থেকে কোনো উত্তর তার কাছে পৌঁছায়নি। আরস দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। আপনি ঠিক আছেন? আরিয়া চোখ বন্ধ করে ধীরে শ্বাস নিতে নিতে মাথা নাড়ল। আমি ঠিক আছি। কথাটা বলতে বলতেই বমি করে দিল আরসের গায়ে। আরস কোনোরকম আরিয়াকে সামলে নিল, যাতে আরিয়ার গায়ে বমি না লাগে। আরিয়া চোখ বন্ধ করে দুর্বল স্বরে বলল, সরি আমি। আরস সঙ্গে সঙ্গে মাথা নেড়ে থামিয়ে দিল, এটা নিয়ে এখন কিছু বলবেন না। এই বলে আরিয়াকে ওয়াশরুমের বেসিনের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। আরিয়া কোনোরকম ফ্রেশ হয়ে আরিয়াকে বিছানায় আলতো করে হেলান দিয়ে বসিয়ে দিল। আরসের কপালে চিন্তার ভাঁজ। এখন কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকুন। আরিয়া ক্লান্ত স্বরে মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যে আরিয়া আদৌ ঘুমে ডুবে গেল। সেদিকে এক পলক তাকিয়ে আরস বমি পরিষ্কার করতে লাগলো। এর মধ্যে তার খেয়াল হলো শার্টে লেগে থাকা বমি, তা দেখে ভ্রু কুঁচকে গেল। বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। অভ্যাস মতো সাদা টাওয়াল জড়িয়ে রুমের ভিতর আসলো। রুমে আসতেই অবাক হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে ইবরাত। আরস জিজ্ঞাসা করলো, তুমি এখন এখানে কিভাবে, আর ভিতরে আসলে কি করে? ইবরাতের চোখ রাগে লাল হয়ে আছে। ঘরের ভিতর একবার তাকিয়ে আবার দৃষ্টি গিয়ে থামলো আরসের উপর, ভেজা চুল আর কোমরে পেঁচানো সাদা তাওয়ালের দিকে। তার চল শক্ত হয়ে গেল। মেয়েকে হাসি টেনে বলল, আমি তো বলেছিলাম ফোনে আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, কানে শোনোনি? সেখান থেকে এখানে আসতে তো বেশি সময় লাগে না। আর ভিতরে আসলাম দরজা দিয়ে। রোমান্স করছো দরজা খোলা রেখে? বা আরো শান্ত গলায় বলল, তুমি ভুল ভাবছো, সেরকম কিছুই না। ইবরাত দাঁতে দাঁত চেপে বলল, কোনটা ভুল ভাবছি? এই সময় তোমার ঘরে তোমার বিছানায় একটা মেয়ে। আরস বিরক্তি দৃষ্টিতে তাকালো। ভদ্রতা বজায় রাখো ইবরাত। ইবরাত তাচ্ছিল্যের হাসি হেসে দিল, ভদ্রতার কথা তুমি বলছো? কথাটা বলেই তার চোখ বিছানার দিকে চলে গেল। আরিয়া আদো ঘুমে হেলান দিয়ে আছে, মুখটা ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো। দৃশ্যটা দেখে ইবরাত তেতে উঠল। কে এই মেয়েটা? আরস কিছু বলল না। ইবরাত এবার উচ্চ স্বরে বলল, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আরস এবার বিরক্ত হলো। তুমি যা ভাবতে চাও ভাবো, কিন্তু এখন চিৎকার করে ওর শরীর ভালো না। তুমি বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ঠিক তখনই বিছানার উপর নড়ে চড়ে উঠে বসলো আরিয়া। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুহূর্তে দুজনের তর্ক থেমে গেল। আর শান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি, পানি খাবেন? এই বলে দ্রুত টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আরিয়ার দিকে এগিয়ে দিল। আর সেই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ইবরাত। রাগে তার চোখ জ্বলছে, চিৎকার করে বলল, চরিত্রহীন মেয়ে, তোর সাহস কি করে হয় ওর বিছানায় শুয়ে থাকার? এই বলে আরিয়ার দিকে এগিয়ে গেল। থাপ্পড় দিবে এমন সময় আরো শক্ত করে ইবরাতের হাত ধরে ফেলল। চোখ রক্তিম বর্ণ করে বলল, ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয়? ইবরাত হাত ছাড়ানোর জন্য হাত মুচড়াতে লাগলো, কিন্তু আরস কোনো মতে ছাড়ছে না, উল্টো আরো শক্ত করে চেপে ধরছে। ইবরাতের ফর্সা হাত লাল হয়ে গেছে। এবার আরস নিজেই ঝাড়া দিয়ে হাতটা ছেড়ে দিল। আরস হাত ছাড়তেই ইবরাত চিৎকার করে বলতে লাগলো, হবু বউ রেখে আর একটা মেয়ের সাথে নষ্টামি? আমি ছাড়বো না, শেষ করে দিব তোমাকে। এই বলে রুম থেকে বের হয়ে চিৎকার করতে লাগলো। ইবরাতের চিৎকারে পুরো ফ্লোরটা কেঁপে উঠল। করিডোর জুড়ে একে একে ফ্ল্যাটের দরজা খুলে মানুষ বের হতে লাগলো। ইবরাত রাগে কাঁপতে কাঁপতে আরশের দিকে আঙ্গুল তুলে বলল, সবাই শুনে রাখুন, মানুষ চিনতে ভুল করবেন না। বাইরে থেকে ভদ্র সাজলেও ভিতরে এরা কেমন, আজ আমি নিজ চোখে দেখেছি। আরিয়া ভয়ে
স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এত দ্রুত খারাপ হয়ে যাবে সেটা সে ভাবতেও পারেনি। তার হাত পা কাঁপছে। আরশ চল শক্ত করে ইব্রাতের দিকে তাকিয়ে আছে। রাগে তার বুক ওঠানামা করছে। তবু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ এই মুহূর্তে একটা ভুল মানেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যাবে। পাশের ফ্ল্যাটের এক আন্টি এগিয়ে এসে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? ইব্রাত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি হয়েছে সেটা ওদেরকে জিজ্ঞেস করুন। হবু স্ত্রী থাকতে অন্য মেয়েকে বাসায় এনে রেখেছে। কথাটা শুনে চারপাশে গুঞ্জন বেড়ে গেল। কয়েকজন সন্দেহ ভরা চোখে আরিয়ার দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে ফেলল অপমানে। হঠাৎ আরশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, এনাফ। আরশ দ্রুত পায়ে ইব্রাতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, নিজের রাগ সামলাতে না পারলে অন্তত একটা মেয়ের সম্মান নিয়ে খেলবে না। সত্যটা না জেনে কাউকে অপমান করার অধিকার তোমার নেই। ইব্রাত রাগে গর্জে উঠে বলল, আপনারা নিজেরাই দেখুন দুজনের কিরকম অবস্থা। সবাই তাদের দিকে তাকিয়ে গানা গোসা শুরু করে দিল। একজন তো এগিয়ে এসে বলেই দিল, এসব চলছে এখানে বাহ ডাক্তার সাহেব, ভালোই, বিয়ে ছাড়াই। লোকটার কথা শেষ হওয়ার আগে আরশের চোখ মুখ বদলে গেল। চল শক্ত হয়ে উঠল। কপালের রগ ফুলে উঠেছে রাগে। কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, কথা ভেবে বলবেন। চারপাশের মানুষের কটূক্তিতে আরিয়া মাথা নিচু করে ফেলল। চোখের কোণে পানি জমে উঠেছে তার। সে কাঁপা কাঁপা হাতে ওড়নাটা ঠিক করতে লাগলো, নিজেকে সবার দৃষ্টি থেকে আড়াল করার জন্য। ইব্রাত ঠোঁট বাঁকিয়ে বলল, নাটক করার দরকার নেই আরশ, আমি নিজের চোখে সব দেখেছি। আরশ এবার ইব্রাতের দিকে তাকালো। তুমি যা দেখেছো তার অর্ধেক সত্যিও জানো না। তাহলে বলো, সবাইকে বলো, এই মেয়েটাকে কেন তোমার বাসায়? করিডর জুড়ে নীরবতা নেমে এলো। সবাই উত্তর শোনার অপেক্ষায়। আরশ একবার আরিয়ার দিকে তাকালো। মেয়েটা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, কারণ মেয়েটার যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। কথাটা শুনে কয়েকজন একে অপরের দিকে তাকালো, কিন্তু ইব্রাত তাতে থামলো না। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, জায়গা ছিল না বলে পরপুরুষের বিছানায়। এবার আরশের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। সে এক পা এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল, ইব্রাত, অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, কিন্তু আরিয়ার চরিত্র নিয়ে একটা কথাও বললে আমি চুপ থাকবো না। পাশ থেকে একজন মহিলা বলল, এত প্রেম, তাহলে বিয়ে ছাড়া এক রুমে থাকার কি দরকার, বিয়ে করে নিলেই পারো। অবশ্য তোমাদের মতো ছেলেরা রাস্তার মেয়েদেরকে নিয়ে মজা নিতে পারে। বিয়ে তো আর করবে না, 2 দিন পর ছুঁড়ে ফেলে দিবে। এসব কথা শুনে আরিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ার দিকে এক পলক তাকালো আরশ, তারপর তার হাত শক্ত করে ধরল। সকলের সামনে ওই মহিলাকে উদ্দেশ্য করে বলল, আন্টি কাজী ডাকেন। মহিলাটি হতভম্ব হয়ে বললেন, কি বললে? আরশ এবারে একদম শান্ত কণ্ঠে বলল, আপনি তো বললেন বিয়ে করে নিতে। ঠিক আছে, আমি রাজি, এখনই কাজী ডাকুন। কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ইব্রাত কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কথাগুলো তার মাথায় ঢুকতেই সময় লাগছে। তারপর হঠাৎ তীব্র রাগে চিৎকার করে উঠল, তুমি পাগল হয়ে গেছো আরশ। আরশ ইব্রাতের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, না, আমি শুধু একটা মেয়ের সম্মান বাঁচাতে চাইছি, যে সম্মানটা তোমরা সবাই মিলে কয়েক মিনিটে শেষ করে দিতে চেয়েছিলে। আরিয়া বিস্ময়ে আরশের দিকে তাকালো। চোখ ভরা পানি নিয়ে বিড়বিড় করে বলল, আপনি এসব কি বলছেন? আরশ তার হাতের চাপ একটু শক্ত করলো। আমি পুরো জ্ঞান নিয়েই বলছি। ইব্রাত চিৎকার করে বলল, তুমি এটা করতে পারো না। আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, ভুলে যেও না। আরশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, সম্পর্ক শুধু নাম দিয়ে টিকে থাকে না। কথাটা শুনে ইব্রাতের চোখ জ্বলজ্বল করে উঠল। তবুও তেজি কণ্ঠে বলল, আমি তোমায় ছাড়বো না, শেষ করে দিব। ইব্রাতের কথা পাত্তা না দিয়ে আরশ আরিয়াকে জিজ্ঞেস করলো, বিয়ে করবেন আমাকে? আরশের হাতের মুঠো থেকে হাত ছড়িয়ে আরিয়ে চোখের পানি মুছে বলল, না। আরশ মুখটা গম্ভীর করে বলল, সমস্যা নেই, আমি আপনাকে বিয়ে করব। আরিয়া থতমত খেয়ে গেল। সে কাঁদবে নাকি হাসবে বুঝতে পারল না। এদিকে করিডোর জুড়ে গুঞ্জন চলতেই লাগলো। আরিয়া হতভম্ব চোখে আরশের দিকে তাকিয়ে রইল। ইব্রাত রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো, বাহ, নাটকটা ভালোই পারো তোমরা দুজন।
আরস এবার বিরক্ত চোখে তাকালো। এনাফ ইব্রাত, অনেক হয়েছে। না, এখনো কিছুই হয়নি। আমি সব শেষ করে দিব তোমাদের এই সম্পর্ক, তোমার ক্যারিয়ার সব। পরিস্থিতি ধীরে ধীরে তিক্ত হয়ে উঠছে বুঝতে পেরে পাশের ফ্ল্যাটের আন্টি বললেন, আচ্ছা তোমরা সবাই আগে শান্ত হও, করিডোরে দাঁড়িয়ে এসব করা ঠিক না। কাজে আসছে, চলো ভিতরে গিয়ে বসি আমরা। কিন্তু ইব্রাত যেন আর কিছু শুনতে পাচ্ছে না। সে হঠাৎ আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি পেয়েছো তুমি? আমার জীবনটা নষ্ট করে শান্তি লাগছে। আরিয়া কেঁপে উঠল। মেয়েটা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ঠোঁট অনবরত কাঁপছে। আর ওর সঙ্গে সঙ্গে আরিয়ার সামনে এসে দাঁড়ালো। ইব্রাত আর একবারও ওর দিকে আঙ্গুল তুলবে না। ইব্রাত রাগ কন্ট্রোল করতে পারছে না কোনো মতে। কি করবে ভেবে না পেয়ে আরসের মা বাবাকে কল দিবে ভাবলো। তারা পৌঁছানোর আগেই হয়তো এই বিয়ে হয়ে যাবে। কি করে আটকাবে এই বিয়ে? ইব্রাত কাপা হাতে নম্বর ডায়াল করলো। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ওপাশে কল রিসিভ হতেই সে প্রায় চিৎকার করে উঠল, আন্টি আপনি এখনই আসুন প্লিজ, আরস পাগল হয়ে গেছে, ও একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আরসের মায়ের বিস্ময় কণ্ঠ ভেসে এলো, কি বলছো তুমি? আরস কোথায়? নিজের ফ্ল্যাটে। সবার সামনে নাটক করছে। আপনারা তাড়াতাড়ি আসুন। কল কেটে দিয়ে ইব্রাত দাঁতে দাঁত চেপে আরসের দিকে তাকালো। মনে হচ্ছে এই মুহূর্তে সে সবকিছু ভেঙে চুরে ফেলবে। এদিকে করিডোরে একটা ছেলে ভিডিও করার চেষ্টা করছে। আরস সেটা লক্ষ্য করেই কঠিন গলায় বলল, ভিডিও করবেন না, যা করছেন ডিলিট করে, ফল ভালো হবে না। কাজে এসে বসে আছে অনেকক্ষণ। আরিয়া কিছুতেই বিয়ে করতে চাইছে না। আরস জোর করায়। আরিয়া বলল, আপনি সাদ, আমার মতো কলঙ্ক আপনার গায়ে মানায় না। আরস ঝাড়ি দিয়ে বলল, চুপ করুন। কাজের উদ্দেশ্যে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজে এক পলক আরসের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আরসের পরনে শুধু সাদা তাওয়াল। তা দেখে কাজী বলল, এভাবে বিয়ে করবেন? পাঞ্জাবি পায়জামা পরে আসুন। কাজী সাহেবের কথায় সম্মতি জানিয়ে একজন বলল, হ্যাঁ, এভাবে বিয়ে করবেন নাকি? কিছু পরে আসুন। আরস গম্ভীর কণ্ঠে বলল, আমি পাঞ্জাবি পরতে যাব? এর মধ্যে আপনারা ওকে নানান কথা শোনাবেন তাই না? কোনো দরকার নেই এভাবে বিয়ে করব। বিয়ের কাজ শুরু করুন। আপনি কি স্বেচ্ছায় বিয়েতে রাজি আছেন? আর একবার মাথা তুলে সামনে বসা মানুষটার দিকে তাকালো। আরস ইশারায় হা বলতে বলল। আরিয়া ঠোঁট ভিজিয়ে মৃদু গলায় বলল, জি রাজি আছি। কাজী সাহেব শান্ত কণ্ঠে বললেন, তাহলে বলুন কবুল। আরিয়া মাথা নিচু করে বলল, কবুল। আরেকবার বলুন, কবুল। তৃতীয়বার বলার সময় আরসের চোখ একদম স্থির হয়ে রইল আরিয়ার দিকে। কবুল। কয়েকজনে বলা আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে উঠল। কাজী সাহেব এবার আরসের দিকে তাকালেন। সবার দৃষ্টি এখন তার উপর, কিন্তু আরসের দৃষ্টি আরিয়ার দিকেই। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আপনি কি স্বেচ্ছায় এই বিয়েতে রাজি আছেন? আরস বিন্দুমাত্র দেরি না করে শান্ত গলায় বলল, জি রাজি আছি। তাহলে বলুন কবুল। আরিয়ার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে আরস বলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খাতা বন্ধ করে কলমটা পকেটে রেখে বললেন, আলহামদুলিল্লাহ, নিকাহ সম্পূর্ণ হলো। এই বলে কাজী সাহেব চলে গেলেন। বিয়ে সম্পূর্ণ হতে আরস গলা খাকারি দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, এবার আপনারা আসতে পারেন। আরসের কথা শুনে বাকিরা বের হয়ে গেল। অবশ্য কয়েকজন সমালোচনা করতে করতেই বের হলো। তারা বের হতেই আরিয়া উঠে দাঁড়ালো, আরসের দিকে প্রশ্নসূচক চাহনি দিল। আরিয়ার প্রশ্নসূচক চাহনি দেখে আরস বলল, আগে জামা কাপড় পরে আসি। এতক্ষণ তাওয়াল পরে আছি, আপনি গিয়ে দরজা বন্ধ করে আসুন। একথা বলে আরস কাবাড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরিয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে দরজার দিকে এগিয়ে গেল। আরিয়া দরজা বন্ধ করার আগে ইব্রাতের সাথে ঘরে ঢুকলেন তানহা বেগম আর আয়মান খান। ইব্রাত ভিতরে ঢুকেই আরিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। তানহা বেগম আর আরমান খানের উদ্দেশ্যে করে কান্নারত কণ্ঠে বলল, আন্টি, এই এই মেয়েটাই আমার কাছ থেকে আমার আরসকে কেড়ে নিয়েছে। আরিয়া গালে হাত দিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। আজকে কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই তার বুঝে আসছে না। তানহা বেগম স্ক্রু কণ্ঠে বলল, এই মেয়ে কে? তুমি? আরসের সাথে কি সম্পর্ক? বেয়াদব মেয়ে, আমার ছেলের বাসায় কি করছো তুমি? আরিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
গালে বসে থাকা থাপ্পড়ের জ্বালা শরীরের চেয়ে মনেই বেশি লাগছে। চোখের কোণে জল জমলেও সে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে আরশ বের হয়ে এলো। গায়ে শার্ট, চুল এলোমেলো। তাড়াহুড়ো করেই জামা পরছে বোঝা যাচ্ছে। তার মা বাবা দাঁড়িয়ে আরিয়াকে কথা শোনাচ্ছে। দৃশ্যটা দেখে আরশের ভ্রু কুঁচকে গেল। কয়েক পায়ে এগিয়ে এসে সে শান্ত গলায় বলল, কি হয়েছে এখানে? তান্না বেগম তৎক্ষণাৎ এগিয়ে এসে বললেন, কি হয়েছে মানে? এই মেয়ে তোমার বাসায় কি করছে? তোমার লজ্জা করলো না এই কাজটা করতে? আর ইবরাত বলছে তুমি নাকি ওকে বিয়ে করছো। ইবরাত চোখ মুখে রাগে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ আন্টি, এবার আপনারাই ওর বিচার করুন। হবু বউ থাকতে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। আরস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত ঠান্ডা গলায় মা বাবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ বিয়ে করেছি। আমার জন্য একটা মেয়ে এভাবে অপমানিত হবে তা তো মুখ বুজে সহ্য করতে পারি না, তাই না? আয়মান খান অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, মানে? আরস এবার আরিয়ার দিকে একবার তাকালো, তারপর পরিষ্কার স্বরে বলল, মানে অনেক কাহিনী। এখন এতটুকুই জানুন, বিয়ে হয়ে গেছে। আরিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, হাতের আঙ্গুল শক্ত করে আছে। সে কিছু বলার সাহস পেল না। তানহা বেগম রাগে সামলাতে না পেরে বললেন, তুমি আমাদের কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নিলে? আরো সেবার একটু কঠিন গলায় বলল, তোমার আদরের বান্ধবীর মেয়ের কারণে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে বিয়েটা করেছি। তানহা বেগম অবাক কণ্ঠে বললেন, মানে? মানেটা তোমার বান্ধবীর মেয়ের থেকে জেনে নাও। কথাটা বলে আরস এক পায়ে এগিয়ে এসে আরিয়ার পাশে দাঁড়ালো। কণ্ঠ এবার নরম করে বলল, যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আরিয়া আমার স্ত্রী। এখন ওর সাথে অসম্মানজনক আচরণ করবেন না। ইবরাত দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ালো। চোখে জল, অপমান আর রাগ মিশে তার শরীর কাঁপছে। তানহা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। পরিস্থিতিটা হঠাৎ করেই তার হাতের বাইরে চলে গেছে। হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেল। আয়মান খান গম্ভীর গলায় বললেন, আমি এটা মেনে নিতে পারছি না। কার না কার মেয়ে বিয়ে করে ফেলেছো, বংশ পরিচয় কি কিছুই জানি না। আরশ গম্ভীর কণ্ঠে বলল, এখন আমি ওর পরিচয় ডক্টর আহমেদ আরশ খান এর স্ত্রী। আরশের কথা শুনে আয়মান খান আরো রেগে গেলেন। বেয়াদব ছেলে, আমার মুখে মুখে তর্ক করছো? আমাকে না জানিয়ে এমন একটা বড় সিদ্ধান্ত নিলি তুমি? পরিবারকে কিছুই বললে না। তান্না বেগম তাহলে থামানোর চেষ্টা করলেন, শান্ত হও। কিন্তু তিনি হাত তুলে থামিয়ে দিলেন, তারপর খুব কড়া গলায় বললেন, আজ থেকে তুমি যদি নিজের মতো চলতে চাও তাহলে আমাকে আর বাবা বলে ডাকতে হবে না। যদি আমাকে বাবা বলে ডাকতে চাও তাহলে এই মেয়েকে ডিভোর্স দিবে। আরিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না, তবু মিনমিনিয়ে আয়মান খানের উদ্দেশ্যে বলল, আমি ওনাকে ডিভোর্স দিয়ে চলে যাব, আপনারা চিন্তা করবেন না। আরিয়া থামিয়ে দিয়ে আরো শান্ত গলায় বলল, এটাই আপনার শেষ সিদ্ধান্ত? কিছু না জেনে না ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আয়মান খান পিছনে না তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি খুব ভেবে বলছি। তারপর আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলেন তানহা বেগম। স্বামীর কথা বুঝতে পেরে তার পিছনে যেতে যেতে বলল, এভাবে পরিবার ভেঙে দিও না। ইবরাত তাদের পিছন পিছন গেল। তা দেখে আরশ দরজা বন্ধ করে দিল। আরিয়া কিছু প্রশ্ন করতেই যাবে, তখন আরশ চোখ পড়ল আরিয়ার গালে লালচে দাগের উপর। জায়গাটা লাল হয়ে ফুলে উঠছে। মুহূর্তে আরশের চল শক্ত হয়ে গেল। সে আরিয়ার কাছে এগিয়ে এলো। আরিয়া অস্বস্তি এক পা পিছিয়ে গেলেও আরশ থামল না। খুব আস্তে হাত বাড়িয়ে তার থুতনিটা ধরে মুখটা একটু উপরে তুলল। কে মেরেছে? আরিয়া চোখ নামিয়ে ফেলল, বিড়বিড়িয়ে বলল, কেউ না। আরশ হালকা বিরক্ত গলায় বলল, কে মেরেছে ইবরাত? আরিয়ার নিশ্চুপ ভাব দেখে আরশ বাকিটুকু বুঝে ফেলল। রাগে তার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আরিয়াকে রাগী কণ্ঠে বলল, রুমে গিয়ে ঘুমান। ইসলাম অনুসারে আমাদের কি আদৌ বিয়ে হয়েছে? আরশ নাস্তার প্লেট রেডি করে আরিয়ার দিকে এগিয়ে দিল। এ নিয়ে মেয়েটার এত চিন্তা যে সকাল সকাল উঠে তার পিছন পিছন ঘুরছে। আরিয়াকে আরেকটু ঘাবড়ে দিয়ে আরশ বলল, তুমি কোনটায় খুশি হবে, বিয়ে হলে নাকি না হলে? আরিয়া থতমত খেয়ে গেল। একে তো আরশ তাকে তুমি করে বলল, তার উপর এমন প্রশ্ন। আরশ সেদিকে
এক পলক তাকিয়ে মুচকি হাসল। আমাদের বিয়ে হয়েছে কারণ ইসলাম অনুসারে বিয়ের আগের কোনো সম্পর্কের কারণে প্রেগনেন্ট হলে হানাফি মাযহাব অনুযায়ী গর্ভবতী হওয়া নারীকে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া বৈধ। আরিয়া অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে আপনি বিয়েটা কেন করলেন? আমার মতো মেয়ে বিয়ে করার যোগ্য? আমার কারণে আপনার ফ্যামিলি আপনাকে এত কথা শোনালো। ইচ্ছাকৃতভাবেই করলাম। এতে ভালোই হলো সমাজ আপনার দিকে আঙ্গুল তুলতে পারবে না। আপনার মতো মেয়ে বিয়ের যোগ্য না অযোগ্য সেটা আপনার না জানলেও চলবে। আর রইল আমার ফ্যামিলির কথা, তাদের কথা বাদ দেন। কিছুদিন পর এমনিতেই মেনে নিবে। আমার জন্য আপনার ফ্যামিলি আপনাকে এত কথা শোনালো, সমাজের কাছে অপমানিত হলেন। আরশ এবার কাপটা টেবিলে রেখে আরিয়ার দিকে তাকালো। কয়েক সেকেন্ড শান্ত গলায় বলল, আমি আগেও বলছি এত কিছু জেনে আপনার লাভ নেই। আপনার জানার অধিকার আছে, তবে আমার উত্তর দেওয়ার ইচ্ছে নেই। আরিয়া ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইল। তার চোখের কোণে পানি জমে উঠছে। আরও সেটা খেয়াল করেই কিছু বলল না, শুধু শান্ত গলায় বলল, আর একটা কথা, আপনি বারবার নিজেকে ছোট করছেন কেন? আপনি কোনো খারাপ মানুষ না। আপনার জীবনে খারাপ সময় এসেছে, এটাই সত্যি। আর আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তওবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। সেই হিসেবে আপনার তওবা যদি আল্লাহ কবুল করে, তাহলে আপনি কোনো গুনাহ করেননি। আরশ হালকা হেসে চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিল, আবার বলল, মানুষ ২ দিন কথা বলবে, তারপর নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ক্ষমা না করেন, তাহলে সেই কষ্ট কখনো যাবে না। আমি আপনাকে বিয়ে করেছি দায়িত্ব মনে করে না, সম্মান দিয়ে করেছি। তাই অতীত নিয়ে আর নিজেকে কষ্ট দিবেন না। আরিয়া বিস্মিত চোখে তাকালো। আরশ অন্যদিকে তাকিয়ে নরম স্বরে বলল, এখন নাস্তা করেন, সকালে উঠে শুধু চিন্তা করলে চলবে। আমার জন্য এত কিছু আপনি সহ্য করবেন সেটা আমি চাই না। আমি চাই আমার পাপের বোঝা নিজেই বয়ে বেড়াতে। ডিভোর্স চাই আমার, আমি চলে যাব এখান থেকে। আরশ ঠান্ডা গলায় বলল, এই অবস্থায় আপনি আমার হাতের একটা থাপ্পড় খেলে সোজা হসপিটালের বেডে থাকবেন। আরিয়া অবাক হলো লোকটার এত ঠান্ডা গলায় তাকে মারার হুমকি দিল। আরিয়া ভয় না পেয়ে আবার বলল, আপনার পরিবার যদি জানতে পারে আমি বিয়ের আগে প্রেগনেন্ট ছিলাম, তাও অন্য কোনো পুরুষের বাচ্চা আমার পেটে, অন্য কোনো পুরুষ আমাকে ছুঁয়েছে, তখন তো সবাই নানানভাবে আমাকে অপমান করবে, সাথে আপনাকেও। জানবে না ও আমার পরিচয় বড় হবে। আমি ওর বাবা। আর আপনাকে অন্য কোনো পুরুষ ছুঁয়েছে নাকি না ছুঁয়েছে তা আমি জানতে চাইনি। এখন আপনি আমার স্ত্রী। আপনার অতীতে কি ছিল তা বর্তমানে টেনে না আনাই ভালো। আপনি হয়তো জানেন না, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবে। সহিহ মুসলিম। এর মূল অর্থটা হলো আরও অতীতের ভুল নিয়ে না কাটানো, না প্রকাশ করা, এটা উৎসাহিত করা হয়েছে। এদিকে আপনি নিজেই নিজের অতীতের ভুল নিয়ে পড়ে আছেন। মানুষ বলবে তার থেকে বেশি আপনি নিজেই নিজের অতীতগুলো মনে করেন। আরিয়া হতভম্ব চোখে আরশের দিকে তাকিয়ে রইল, কিন্তু আরশের মুখে লাল হয়ে আছে। লোকটা কি তার কথায় রাগ করলো? এরই মধ্যে আরশ কপালে হাত বুলিয়ে গম্ভীর শ্বাস ফেলল, ঠান্ডা গলায় বলল, আপনি এখন রুমে যান, আমি আমার রাগ সামলাতে পারছি না। অপরাহ্নের শেষ আলোটুকু চোখে পড়তেই আরিয়ার চোখ মুখ কুঁচকে ফেলল। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। ঘড়ির দিকে তাকাতেই বুঝল কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে। চুপচাপ বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে আকাশটা কমলা আর বেগুনির মিশেলে ভরে গেছে। ঘুম থেকে ওঠার কারণে মাথাটা ঝিমঝিম করছে। ঠিক তখনই দূর থেকে মাগরিবের আজানের সুর ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে ভেসে আসতেই আরিয়া অজু করতে চলে গেল। অজু করে নামাজ শেষ করে মোনাজাতে চোখের পানি টুপ টুপ করে হাতের উপর পড়ছে। কান্নারত অবস্থায় বলতে লাগলো, হে আল্লাহ, আমি আপনার পাপিষ্ঠ বান্দা। এত পাপ করার পরও আপনি আমাকে যা দিয়েছেন তা আমার জন্য রহমত। এরকম একটা মানুষকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছেন, যার জন্য আমি আপনার দিকে ফিরে আসতে পেরেছি। কিন্তু মাবুদ, আমি মানুষের বলা নোংরা কথাগুলো সহ্য করতে পারছি না।
আমার আর আমার অনাগত সন্তানের জন্য আরেকটা ভালো মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করব? আমাকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ। ধৈর্য দিন, আমাকে সহ্য করার ক্ষমতা দিন। আমিন। নামাজ শেষ করে আরিয়া উঠে দাঁড়ালো। জায়নামাজটা ঠিক জায়গা মতো রাখতেই তার খেয়াল হলো একটু পর আরশ আসবে। আরিয়া মনে মনে ভাবলো তার জন্য কিছু রান্না করা যাক। আজকে রাতের রান্নাটা না হয় আমি করে ফেলি। যেই বাবা সেই কাজ আজকে। সে ঠিক করেছে স্বাভাবিক থাকবে, সবসময় নিজের মনটাকে ব্যস্ত রাখবে। রান্নার সবকিছু তৈরি করে মাংস কষাতে বসিয়ে দিল। মাংস কষানো শেষ করে চাল দিয়ে বিরিয়ানি রান্না করছে। রান্নাঘরটা সুন্দর ঘ্রাণে ভরে যাচ্ছে। সে ঢাকনা তুলে একবার দেখে নিল সব ঠিক আছে কিনা, তারপর হালকা করে ঢাকনা বন্ধ করলো। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। ওপর থেকে ভাজা পেঁয়াজ আর একটু ঘি দিয়ে সে চুলো বন্ধ করলো। মনে মনে একটু শান্তি লাগলো। রান্নাটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া চমকে উঠল। হাতের কাপড়টা ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল। তার বুকের ভিতরে একটু অস্বস্তি কাজ করছে। সে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? বাড়ি থেকে কোনো উত্তর এলো না কিন্তু। পারফিউমের গান জানান দিচ্ছে বাইরের লোকটা কে। আর এই সময় কে আসতে পারে সেটা আরিয়া ভালো করেই জানে। তাই সাত পাঁচ না ভেবে দরজা খুলে দিল। আরশের ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। সে বলল, কি অবস্থা? আরিয়া মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আরশ ব্রো একটু কুঁচকে ফেলল। জুতা খুলতে খুলতে বলল, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আরিয়া দরজার পাশে দাঁড়িয়ে হাসলো। আগে ফ্রেশ হয়ে আসেন, তারপর বলবো। আরশ আর কিছু না বলে ভিতরে ঢুকে গেল। ফ্রেশ হয়ে সে ডাইনিং টেবিলের সামনে এলো। টেবিলে খাবার সাজানো। আরশ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আপনি রান্না করেছেন? এই গরমে রান্না ঘরে গিয়েছেন? আরিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, প্রতিদিন তো আপনি রান্না করেন, তাই ভাবলাম আজকে আমি রান্না করে আপনাকে সারপ্রাইজ দিয়ে দেই। রাগ করবেন না প্লিজ, আমি অনেক শখ করে রান্না করেছি। এই দেখেন, ঘেমে একাকার অবস্থা। এবার খেয়ে বলেন কেমন হয়েছে। আরশ কিছুক্ষণ চুপ করে আরিয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটার কপালের পাশে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু জমে আছে। চোখে মুখে ক্লান্তি, তবুও সে ক্লান্তির মাঝেও একরাশ অপেক্ষা। মানুষটার খাবার খেয়ে কি বলবে সেটার অপেক্ষায়। আরশ চেয়ার টেনে বসলো। প্লেটে একটু বিরিয়ানি তুলে মুখে দিল। কয়েক সেকেন্ড কোনো কথা বলল না। আরিয়ার বুক ধুকপুক করতে লাগলো। খারাপ হয়েছে তাই না? আরশ পানি খেলো। তারপর একদম শান্ত গলায় বলল, মনে হয় ডাক্তারি পেশাটা ত্যাগ করতে হবে। আরিয়া অস্থির চোখে তাকালো। কেন? একটা রেস্টুরেন্ট দিব, আপনি রান্না করবেন, আমি ক্যাশিয়ার হব। তখন তো ডাক্তারি পেশা ত্যাগ করতেই হবে। আরিয়া কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো আরশ কি বলল। তারপর বুঝতে পেরে তার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। মানে ভালো হয়েছে? ভালো না, অনেক ভালো হয়েছে। তবে আজকেই শেষ। এই গরমে রান্না করে যাওয়ার কোনো দরকার নেই। এভাবে খুনসুটি মজায় কেটে যায় কয়েক সপ্তাহ। চলবে। গল্প প্রথম প্রেম। গল্পের প্রথম অংশ লেখিকা লামিয়া ইসলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড। সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।